ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি থেকে বস্তাভর্তি টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে কিন্তু অভিযান চালিয়ে একেবারে বস্তাভর্তি টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে 500 কোটি টাকা উদ্ধারের দাবি উঠেছে। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মানিব্যাগে এবার পাওয়া গেল পিস্তলের গুলি। তারপরে কি হলো দর্শক, জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সাথে সাথে আরো থাকছে এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়িতে তল্লাশির অভিযোগ উঠেছে, সেখানে কি কি পাওয়া গেছে জানাবো সে বিষয়টিও। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে 500 কোটি টাকা উদ্ধারের দাবি উঠেছে। সম্প্রতি ফেসবুক এবং ইউটিউবে এমন একটি খবর প্রকাশ পেয়েছে, ছাত্র থেকে সরকারের উপদেষ্টা কিভাবে হলেন এই আসিফ মাহমুদ। সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিলেন তারা। তবে আন্দোলন শুরুর 1.5 মাসেরও কম সময়ের মধ্যে তারা এখন অন্তর্বর্তী সরকারের সদস্য। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের 100 কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। স্ট্যাটাসে সাংবাদিক ইলিয়াস হোসেন লেখেন, আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের 100 কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে। একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওএইচএস এর 31 নং রোডের 469 নং বাসায় 3য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। ইলিয়াস আরো জানান, সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো করেন বৈষম্য বিরোধীর আবু সাইদ লিওন, যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার। 15 মার্চ দুপুর 11টার পর থেকে ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর 2টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশে বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফর ও পাশে আর দরজার শুরুতে বসা ছিল লিওন। এভাবেই চলছে সংস্কার। ওয়ার্ড কাউন্সিলর প্রতি 50 লাখ। এইদিকে এই ঘটনার প্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার রাতে তার ফেসবুকে এক পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, প্রশাসক নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন, যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এতটুকু জানার অধিকার আমারও আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বৈধ লাইসেন্সকৃত অস্ত্রের কথা বলেছেন, সেই অস্ত্র বাংলাদেশ সরকারের কাছ থেকে সেই লাইসেন্স পাওয়ার তার যোগ্যতা আছে কিনা, লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি পূরণ করেছেন কিনা, এই ব্যাপারে আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন শাহের একটি ফেসবুকে পোস্ট করেছেন। পরপর 2-3টা তিনি পোস্ট করেছেন। প্রথম পোস্টে তিনি গণমাধ্যমকে প্রেশার ক্রিয়েট করে এই তার বিরুদ্ধে যে সংবাদ সেগুলো ফেলে দেওয়ার অভিযোগ করেছেন, এবং পরের পোস্টে তিনি প্রশ্ন করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাইসেন্স পাওয়ার যোগ্যতা রয়েছে কিনা। সেখানেই তিনি বলছেন যে, তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন, সেখানেই তিনি বলছেন যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র লাইসেন্সের পেতে হলে আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম এবং শর্ত পূরণ করতে হয়। সেই শর্তের মধ্যে অন্যতম হচ্ছে তার বয়স 30 বছর হতে হয়, এবং যে করের কথা বললাম, কর সহ অনেকগুলো ব্যাপার সামনে আসতে হয়। সেগুলো যেমন বলেছেন, তেমনি শেষ পর্যন্ত বলেছেন যে বুঝলাম আপনি যে কোনোভাবে লাইসেন্স নিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন আপনি। প্রশ্ন করা হচ্ছে যে মন্ত্রী পদমর্যাদা হবার কারণে আয়কর ক্লজ থেকে রেহাই যদি পেয়ে যান আপনি, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পাইলেন, কোথায় হইতে অস্ত্র কিনলেন, সেসবও একটু জানালে ভালো হয়। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তিনি বলেছেন সেই ব্যাপারগুলো স্পষ্ট যদি করা হয়, তাহলে ব্যাপারটা জনগণের কাছে একেবারে খোলাসা হয়। এখন চলুন মূল যে আলোচনা, সেটা হচ্ছে যে অস্ত্রের লাইসেন্স পেতে হলে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। সেখানে সরকারের যে বিধি, সেই বিধির কাগজটা আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশটে। সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে, আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে শারীরিক ও মানসিকভাবে সমর্থ 30 থেকে 70 বছর বয়সের কোনো উপযুক্ত যোগ্য ব্যক্তিকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে। অর্থাৎ বয়স কমপক্ষে 30 হতে হবে, সর্বোচ্চ 70 হতে হবে। 70-এর পরে পাবে না, এমনটা বলা হচ্ছে। আবেদনকারীকে ব্যক্তি শ্রেণীর আয়করদাতা হতে হবে, অর্থাৎ তাকে নিয়মিত আয়কর দিতে হবে। আবেদনকারী কর্তৃক আবেদনের পূর্ববর্তী 3 বছরে ধারাবাহিকভাবে পিস্তল, রিভলভার, রাইফেল এর ক্ষেত্রে ন্যূনতম 3 লক্ষ টাকা এবং শটগানের ক্ষেত্রে ন্যূনতম 1 লক্ষ টাকা আয়কর দিতে হবে। সেই প্রমাণ, আবেদনকারী কর্তৃপক্ষ পরিশোধিত আয়করের প্রমাণ উল্লেখ সহ এনবিআর এর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দাখিল করতে হবে। অর্থাৎ যখন আবেদন করছেন তার আগের 3 বছরে তিনি পিস্তলের লাইসেন্স যদি নেন, তাহলে 3 লক্ষ টাকা করে কর দিয়েছেন, আয়কর দিয়েছেন, ইনকাম না। ইনকামের যে কর, সেই কর 3 লক্ষ টাকা মিনিমাম সেটা দিয়েছেন, সেটা প্রমাণপত্র দিতে হবে।
প্রবাসী ক্ষেত্রে বাংলাদেশি দ্বৈত নাগরিকের ক্ষেত্রে আরো কিছু ক্লজ রয়েছে, যে দ্বৈত নাগরিকের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে যেহেতু দ্বৈত নাগরিকত্ব কিংবা প্রবাসীর টার্ম নেই, সুতরাং সেটা আলোচনা করে লাভ নেই। সর্বোচ্চ লাইসেন্স এবং আগ্নেয়াস্ত্রের সংখ্যা সেখানেও বলা হয়েছে যে পিস্তল, রিভলভার, শটগান, এনপিবি রাইফেল অস্ত্রের ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ 2টি অস্ত্রের লাইসেন্স পাবে, এর বেশি লাইসেন্স পাবে না। এই ব্যাপারটা স্পষ্ট করা হচ্ছে। এখন আসেন ব্যাপারগুলো স্পষ্ট হয়। সেটা হচ্ছে যে প্রথম ক্রাইটেরিয়া, তার বয়স 30 হতে হবে। উইকিপিডিয়া বলছে, উইকিপিডিয়ার আপনারা কয়েকটা স্ক্রিনশট, উইকিপিডিয়ার যেখানে তার বায়োগ্রাফি রয়েছে সেখানে তার ডিটেল, তিনি যে উপদেষ্টা সহ তার ডিটেল রয়েছে, সেই ডিটেলে পার্সোনাল ডিটেলে যেটা আছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনারা স্পেসিফিক সেটা দেখে নিতে পারেন, অনেক কথা রয়েছে। স্পেসিফিক প্রসঙ্গে আসি, তার জন্ম হচ্ছে 14 জুলাই 1998। এখন উইকিপিডিয়ার তথ্য মতে তার বয়স কত? তার বয়স এখনো 27 পূর্ণ হয়নি। 27 পূর্ণ যদি না হয় তাহলে আরো যতদিন আগে তিনি লাইসেন্স নিয়েছেন অস্ত্রের, ধরে নেওয়া যাক যে আরো যদি 6 মাস কিংবা 10 মাস আগে তিনি লাইসেন্স নিয়ে থাকেন, তাহলে তার বয়স তখন ছিল 26 বছর। 26 বছর বয়সে তিনি কিভাবে লাইসেন্স পেলেন? এটা কোনোভাবেই পাওয়ার কথা নয়, এটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। তার মানে হচ্ছে যে তিনি যদি অস্ত্রের লাইসেন্স নিয়ে থাকেন তাহলে সরকারের নিয়ম ভঙ্গ করে, জুলাই বিপ্লবের ক্রেডিট দিয়ে প্রভাবিত করে, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এবং উপদেষ্টার পদ ব্যবহার করে তিনি এটা নিয়েছেন। তাহলে কোনটা করেছেন, কোনটা সত্য? সত্য যদি হয় তার কথা যে তার কাছে লাইসেন্স ধারিয়ে লাইসেন্স করা অস্ত্র রয়েছে, মানে অস্ত্রের লাইসেন্স রয়েছে, তাহলে তাকে 30 বছর বয়সী হতে হবে এবং পদ দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তার আয়কর রিটার্ন যেহেতু এখানে দেখার কিংবা প্রমাণ দেওয়ার অপশন নেই, তবে তিনি সদ্য ছাত্রত্ব শেষ করেছেন। সেই সদ্য ছাত্রত্ব শেষ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের নামে 2024 সালের আগের যে 3 বছর, অর্থাৎ 21-22-23 কিংবা 22-23-24, এই 3 বছর 3 লক্ষ টাকার অধিক, মিনিমাম 3 লক্ষ টাকা কর দিয়েছেন। এই সার্টিফিকেট কি তিনি জমা দিতে পেরেছেন? সেটাও একটা বড় প্রশ্ন। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিভিন্ন সময় এই ছাত্র উপদেষ্টা এবং ছাত্রদের নেতারা বলেই আসছেন যে তারা সদ্য ছাত্রত্ব শেষ করেছেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কিন্তু কোনো পেশা নেই। হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ তার কোচিং ব্যবসা রয়েছে, কোচিং এর টিচারি করেন, এরকম নানা ব্যাপারের সঙ্গে তিনি সম্পৃক্ত, এটা কিন্তু বহুবার তিনি বলেছেন। কিন্তু নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সার্জিস আলম, তাদেরকে কিন্তু কোনো পেশার সঙ্গে জড়িত এটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। আমরা জানি তারা ছাত্র এবং ছাত্র থেকেই সরাসরি উপদেষ্টা হয়েছেন। সুতরাং আয়কর দেওয়ার ব্যাপারটাও সামনে এসে যাচ্ছে। তাহলে আমরা কোনটাকে সত্য ধরে নেব? আইদার তার কাছে অস্ত্রের লাইসেন্স নেই, অথবা তিনি অস্ত্রের লাইসেন্স নিতে গিয়ে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। তো আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, সেই নতুন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে এই আইন লঙ্ঘন করাটাও কি একটা বড় ধরনের ব্যত্যয় নয়? সেই প্রশ্নটা আসছে। আবার এই 5 আগস্ট অভ্যুত্থানের পরে 8 আগস্ট সরকার দায়িত্ব নেওয়ার পরে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে 2024 সাল পর্যন্ত যত অস্ত্রের লাইসেন্স নেওয়া আছে সমস্ত বৈধ অস্ত্রের লাইসেন্স কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছিল, বাতিল করে দেওয়া হয়েছিল। যদি 24 সালের আগে তার অস্ত্র নেওয়া থাকে তাহলেও তার সেই লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার কথা। অনেক প্রসঙ্গই আসছে। এখন জুলকারনাইন সাহেব এই ডকুমেন্টস গুলো নিয়ে যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আছে। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।